আমার আশেপাশে কেউ নেই। যখন আমার আপস থাকে তখন অনেক মানুষ আছে আমার সাথে, কিন্তু যখন আমি আমার ডাউনসে চলে যাচ্ছি তখন আর কেউ নেই। যে মানুষ বলিদান করে বৃহৎ একটা স্বার্থের জন্য, কথা বলার মতো একটা মানুষ নেই। আমি একটা খারাপ সিচুয়েশনের ভিতর থেকে যাচ্ছি, এটা কাউকে বোঝানোর মতো একটা অবস্থা নেই। We talked with many ones, but অনেকে আসলে এই এপিসোডটা করতে চায়নি ফর সাম স্টিগমাস। একটা টাইমে মনে হতে থাকে যে জীবনেরই আর কোনো অর্থ নেই। প্রতি 40 সেকেন্ডে পৃথিবীর কোথাও না কোথাও একজন মানুষ আত্মহত্যা করে, আর বাংলাদেশের সংখ্যাটি প্রতি ঘন্টায় একজন। আত্মহত্যা কিন্তু শুধু একজন মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, ক্ষেত্র বিশেষে এটি কখনো কখনো একটি পরিবারের মৃত্যু। আদতে এটি একটি পাবলিক হেলথ এমার্জেন্সি, যেটি জানান দেয় আমাদের সমাজের মধ্যে লুকিয়ে থাকা দিনকে দিন গভীর থেকে গভীরতর হতে থাকা ক্ষতচিহ্নটিকে। অ্যাকর্ডিং টু দ্য জার্নাল অফ মেডিসিন, সার্জারি অ্যান্ড পাবলিক হেলথ, এপ্রিল 2025 অনুসারে প্রতি বছর বিশ্বে 7,20,000-এর বেশি মানুষ আত্মহত্যা করে। এই মৃত্যুর প্রায় 80% ঘটে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে। এই সংকটকে খুব একটা আমলে না নিলেও বাংলাদেশের পরিস্থিতিও কিন্তু খুব একটা সুবিধার নয়। এই মৃত্যুগুলোর পেছনে লুকিয়ে আছে বিষণ্ণতা, দুশ্চিন্তা, দারিদ্র্য, চাকরির অনিশ্চয়তা, ডোমেস্টিক ভায়োলেন্স, বাল্যবিবাহ এবং যৌতুকের মতো কারণগুলো, যেখানে মানসিক সমস্যা নিয়ে কথা বলাটাই নিষেধ। গ্রামাঞ্চলে হারটা আরো বেশি, কারণ সেখানে মানসিক স্বাস্থ্য সেবার অভাব রয়েছে এবং অনেকেই লজ্জা বা ভয়ে আসলে সাহায্য চাইতে পারেন না। একই জার্নালের রিপোর্ট অনুযায়ী আমরা দেখতে পাই বাংলাদেশে প্রায় 4.25% মানুষ কখনো না কখনো আত্মহত্যার চেষ্টা করেছেন, আর যারা শেষ পর্যন্ত হার মানেন তাদের মাঝে 60%-এরও বেশি আগে থেকেই কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছিলেন। সবচেয়ে প্রচলিত পদ্ধতি গলায় ফাঁস দেওয়া অথবা কীটনাশক খাওয়া, যা অনেক বেশি প্রাণঘাতী। তবে এত কিছুর পরেও আত্মহত্যার প্রকৃত চিত্র কিন্তু আমাদের সামনে আসে না, কারণ অনেক সময় ঘটনাগুলো আমরা জানাতে চাই না, সামাজিক সম্মানের ভয়ে পরিবার তাই চুপ থাকে। আজকের পর্বে আমরা সেই নীরবতাটাই তুলে ধরবো। আমরা চাই যারা বলার সুযোগ পান না তাদের কণ্ঠস্বরটা তুলে ধরতে, আজকে সেই প্রশ্নগুলো করতে, কেন আমাদের তরুণরা হারিয়ে যাচ্ছে, এই সংকট থেকে বের হতে আমরা কি বা করতে পারি, এবং ঠিক কখন কেউ মনে করেন যে জীবনের বাঁচার আর কোনো অর্থ নেই। আপনি বা কি করবেন যখন দেখবেন আপনার কাছের, খুব কাছের কেউ একজনই ভয়াবহ মানসিক যন্ত্রণাটার মধ্যে দিয়ে যাচ্ছে। চলো শুরু করি দ্য পার্পল টক 1.0 এর আজকের পর্বটি। আজকে দ্য পার্পল টক 1.0 এর এপিসোডে আমাদের সাথে আছেন নলেন কবির অর্ণব। তিনি একজন সুইসাইড সার্ভাইভার এবং একই সাথে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবেও তিনি কাজ করছেন। কেমন আছেন নলেন? জি, এখন ভালো। হাউ ইজ লাইফ নাও? Now it's good. Like, I don't want to kill myself anymore. So yeah. সো ইটস এ জার্নি, রাইট? মানে একটা স্টেজ থেকে আসা যে সময়টাতে ইউ আর স্ট্রাগলিং, আপনার অনেক রকম সুইসাইডাল থটের মধ্যে দিয়ে আপনি গেছেন, এবং এখন আপনি এটা বলছেন যে লাইফ ইজ গুড। সো ফার্স্ট অফ অল ভেরি মেনি কংগ্রাচুলেশনস ফর দিস জার্নি। একটু শুনতে চাই যে কি হয়েছিল সেই সময়টা। মানে the thing is, যখন আমি বলছি লাইফ ইজ গুড, ইট মিনস ইটস নট লাইক ব্যাড অ্যাজ বিফোর, বাট এখনো লাইফে আপস অ্যান্ড ডাউনস তো থাকবেই। সো বাট ওই থটসটা আসে না। আর যদি জিজ্ঞাসা করেন কি হয়েছিল, ভাই সেম থিং অ্যাজ ইউজুয়াল। লাইফে আপস অ্যান্ড ডাউনস আসে, একটা ডাউন পয়েন্টে চলে যাওয়া, এবং ডাউন পয়েন্টে পৌঁছানোর পরে যখন দেখা যে আসলে আমার আশেপাশে কেউ নেই। যখন আমার আপস থাকে তখন অনেক মানুষ আছে আমার সাথে, কিন্তু যখন আমি আমার ডাউনসে চলে যাচ্ছি তখন আর কেউ নেই, কথা বলার মতো একটা মানুষ নেই। আমি একটা খারাপ সিচুয়েশনের ভিতর থেকে যাচ্ছি, এটা কাউকে বোঝানোর মতো একটা অবস্থা নেই। এই সময়টা আসলেই খুব টাফ। আমরা যখন এই এপিসোডটার, আমি আপনাকে যদি একটু বলি, এপিসোডটার যখন আমরা বেসিক্যালি গেস্ট খোঁজার ব্যাপারটি চালাচ্ছিলাম, তখন we talked with many ones, but অনেকে আসলে এই এপিসোডটা করতে চায়নি ফর সাম স্টিগমাস। তো আপনার এই সাহসটা কিভাবে আসলো আপনার মাঝে যে অন ক্যামেরা আপনি বিষয়টি নিয়ে কথা বলতে পারেন? দেয়ার ইজ এ রিজন। আপনার আমি অনেক বই পড়ি, তো আমি মহাভারতের একটা গল্প আছে যেখানে বলা হয়েছে যে মানুষ বলিদান করে বৃহৎ একটা স্বার্থের জন্য। একটা স্ট্যাটিস্টিক্সে দেখি যে বাংলাদেশে প্রতি ঘন্টায় একজন মানুষ সুইসাইড করে। যেটা আমরা যে করোনা মহামারীটা পাড়ি দিলাম, করোনা মহামারীতেও এত খারাপ অবস্থা হয়নি সারা পৃথিবীতে যে প্রতি ঘন্টায় একজন মানুষ মারা যাচ্ছে। তো যদি আমরা একটা বিষয় নিয়ে কথাই না বলি, মানুষ জানবে কিভাবে? আমার মনে হয় আরো বেশি মানুষের সামনে আগিয়ে
আগিয়ে আসা উচিত, এটা ব্যাপারে কথা বলা উচিত যে আই হ্যাভ গন থ্রু দিস, দেয়ার ইজ আ প্রসেস অ্যান্ড দেয়ার ইজ আ ওয়ে টু হিল ইয়োর সেলফ, যেন হয়তোবা কখনো স্টপ হবে না, বাট অ্যাটলিস্ট নাম্বারটা রিডিউস হয়। অনেক সুন্দর করে বললেন আসলে। সো এই যে প্রসেসের ব্যাপারটা, যে হিলিং প্রসেসের ব্যাপারটি আপনি বলছেন, সো আপনি কি আপনার প্রসেসটা নিয়ে বলবেন যে একটা সময় যখন আপনি হয়তো আপনার মানসিক অবস্থা সবচেয়ে খারাপ স্টেজটাতে ছিলেন, সবচেয়ে লো ছিলেন, থেকে এখন আপনি বলতে পারছেন যে লাইফ ইজ নট অ্যাজ ব্যাড অ্যাজ বিফোর? একটু প্রসেসটা নিয়ে শুনতে চাচ্ছি, কি জিনিসটা হেল্প করলো, কোনটা হেল্প করলো না, কিরকম ছিল জার্নিটা? স্বাভাবিক, এটা একটা খুবই দারুণ প্রশ্ন করেছেন আপনি। যদি আমার পার্সোনাল জার্নিটার কথা বলি, তাহলে ফার্স্টে বলতে হবে কেন আমি এই পথটা বেছে নিয়েছিলাম বা আমাকে কি লিড করলো এই পথের দিকে আগানোর জন্য। প্রথমত একাডেমিক লাইফ খুবই খারাপ যাচ্ছিল ওই সময়টাতে। ফ্যামিলি লাইফ, আমার ফ্যামিলির সাথে একটা ডিস্টেন্স তৈরি হয়ে যায়, আমার ফ্যামিলি আমাকে বুঝতে পারছে না, আমি আমার বাসা ছেড়ে বের হয়ে যাই, আমি আমার বাসায় থাকছি না, আমি একা থাকছি। রিলেশনশিপ, দ্যাট থিং অলসো ওয়েন্ট টু হেল, গার্লফ্রেন্ডের সাথে ঠিকমতো কমিউনিকেশন হচ্ছে না, আমি তাকে একটা জিনিস বোঝাতে চাচ্ছি, সে বুঝতেছে না, সে তার একটা প্রবলেম আমাকে বুঝাতে চাচ্ছে, আমি জিনিসটা ঠিকমতো বুঝতে পারছি না, মনে হচ্ছে আমি একা পৃথিবীতে, আমার সাথে আর কেউ নেই। অফিস আর একটা পেইন, মানে মাইন্ডলেসলি অফিসে যাচ্ছি, বসে আছি, কাজ করছি, বাসায় চলে আসছি, বাট কোনো মিনিং নেই কাজের। একটা টাইমে মনে হতে থাকে যে জীবনেরই আর কোনো অর্থ নেই। আর আরেকটা জিনিস আমি একটু বলতে চাই, আপনি যদি মানে ধর্মে বিশ্বাসী হন, পৃথিবীতে অনেকগুলো ধর্ম আছে, এর ভিতরে কিছু ধর্ম আছে যারা এক জন্মে বিশ্বাসী, যাদের বিশ্বাস যারা একবারই জন্মগ্রহণ করবেন, মৃত্যুর পরে আপনি পরকালে চলে যাচ্ছেন। এবং প্রত্যেকটা ধর্মেই বলা আছে আপনি যদি পরকালে যখন যান, আপনি যদি আত্মহত্যা করার মাধ্যমে আপনি পরকালে যান, আপনার পরকালের জীবনটা খুবই খারাপ যাবে, আপনি অনেক পানিশমেন্ট পাবেন। আর যে ধর্মগুলোতে বহু জন্মের কথা বলা আছে, সেই ধর্মগুলোতেও কিন্তু শাস্তিটার কথা খুব সুন্দরভাবে বলে দেওয়া আছে যে আপনার পরবর্তীকালের জন্মটা হবে খুবই খারাপ একটা অবস্থাতে, হয়তোবা নিচু জাতে, হয়তোবা কোনো খারাপ প্রাণী হিসাবে। এক এক ধর্ম এক একভাবে জিনিসটাকে ব্যাখ্যা দেয়। আর যারা কোনো ধর্মে বিশ্বাস করে না, তারাও এইটা বিশ্বাস করে যে আমি মারা গেলাম মানে শেষ, পৃথিবীতে আমার আর কোনো অস্তিত্ব নাই, আমার ভালো লাগা খারাপ লাগা এই জিনিসগুলো আর এক্সিস্ট করে না, আমার লাইফ আর কোনো মিনিং রাখে না। তারপরেও মানুষ সুইসাইডের কথা চিন্তা করে, বেছে নেয়। এক একজনের থট তো এক এক রকম, বাট আমার যেটা মনে হয়, মানুষের যখন লাইফের এই স্টেজটাতে চলে আসে যে মানুষের মাথায় এই প্রশ্নটা আসছে, এর চেয়ে আর কি বা খারাপ হতে পারে, এখন যে খারাপ অবস্থাটা আমার আছে, পরকালে খারাপ হবে, কতটাই বা খারাপ হবে, এরকমের যখন একটা থট মানুষের মাথায় চলে আসে, তখনই মানুষ এই পথটা বেছে নেয় যে অ্যাটলিস্ট এখন তো পেইনটা শেষ হোক, পরেরটা পরে দেখে নেওয়া যাবে, এখন আমি এই পেইনটা থেকে বাঁচি। তো আমার ধারণা এই কারণেই হয়তোবা অনেক মানুষ এই মানে আপনি বলছেন যে আসলে কষ্টটা এত বেশি হয়ে যায়, বাকি সবকিছু তখন মনে হয় যে মিনিংলেস, বাকি সবকিছুর থেকে তখন এই কষ্টটাই বেশি হেভি হয়ে ওঠে। মনে হয় যে আমি যদি এখান থেকে বের হয়ে যেতে পারি, আর কোনো কিছুই মানে আমার জন্য অন্তত যে কষ্টটা অপেক্ষা করছে বা যদি কষ্ট ফেস করতে হয় সেটা অনেক কম হবে। মানে এখন কষ্টটা এতই বেশি যে আর কিছুই ম্যাটার করে না, লাইক জাস্ট স্টপ ইট এরকমের একটা থটস। অর্ণব, আপনি যখন এরকম একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, ইউর স্ট্রাগলিং, আপনি অনেকগুলো ইস্যুর কথা বললেন যে সবকিছু মিলে একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে, চ্যালেঞ্জিং মোমেন্টের মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন। সো আপনার চারপাশের যে মানুষজন ছিল তারা তখন কিভাবে রিয়্যাক্ট করেছিল আপনার এই চেঞ্জেসের প্রতি বা আপনার এই সিচুয়েশনের প্রতি? এই বিষয়টা আসলে একটু মানে এই প্রশ্নের উত্তরটা দেয়া আসলে একটু চ্যালেঞ্জিং, কারণ আমি যাদেরকে মনে করি আমার কাছের মানুষ, তারা কেউ আমার কথাগুলো শোনার জন্যই প্রস্তুত না। ওকে, দেখা যাচ্ছে আমার 4 জন বন্ধু, আমি সেখানে বসে
আমার কষ্টটা বলা শুরু করলাম যে ভাই আমার এরকমের একটা সিচুয়েশন হয়েছে, আমি এইটার ভিতর থেকে যাচ্ছি। 4 জনের ভিতরে একজনের রেসপন্স হবে এরকম যে ভাই এগুলো কোনো ব্যাপার না, চল আমাদের সাথে কক্সবাজার একটা ট্যুর দিয়ে একবার রেমাক্রি যাই, একবার সাদা পাথর যাই, দেখবি সব ভালো লাগতেছে। আরেকজন বলবে তুমি কি এখনো বাচ্চা, হরলিক্স খাও, ওকে দেখো ওর আরো কত খারাপ অবস্থা। ভাই এটা একটা কষ্ট মাপার কম্পিটিশন না, কষ্ট মাপার কোনো মিটার হয় না যে কার কষ্ট বেশি কার কষ্ট কম। সবার কষ্টটাই সবার কাছে বৃহৎ একটা আকারে ধারণ করে। আর আরেকজন বন্ধু যে তার অপিনিয়ন দিয়ে দিবে যে এইভাবে এইভাবে কাজ করো হয়ে যাবে, বাট আসলে আমি কি বলতে চাচ্ছি এটা শোনার জন্য কেউ প্রস্তুত না। তো আমি মনে করি আমাদের সমাজে আরো অনেক মানুষ দরকার যারা কথা শুনবে। আমাদের এরকমের আরো অনেক বেশি মানুষ দরকার যারা কথা শুনবে। তাহলে একটা স্টিগমার জায়গা আছে সোসাইটিতে যে মানে মেন ডোন্ট ক্রাই, এরকম একটা ব্যাপার প্রচলিত আছে যে যারা ছেলে, যারা পুরুষ মানুষ তাদের সাথে কান্না করা এটাকে খুবই স্টিগমাটাইজড করা হয়, বিভিন্ন রকম নাম দেয়া হয় এবং হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়। সো সেরকম একটা জায়গা থেকে যখন আপনি এত কিছু একসাথে ফেস করছিলেন এন্ড আপনার মোরাল এতটাই ডাউন হয়ে গেছিল যে ইউ ফেল্ট এবার নিজেকে শেষ করে দেওয়াটাই একটা বেটার অপশন, আপনি কি ওপেন আপ হতে পেরেছিলেন এই সার্কামস্ট্যান্সেসে? অনেক বড় একটা সুযোগ ছিল যে আপনাকে হেয় প্রতিপন্ন করা হবে। টু বি অনেস্ট আমি হতে পেরেছিলাম এবং এটা একটা অনেক বড় রিজন আমার ব্যাক করার, কিন্তু স্টোরিটা একই সাথে সুখের আবার দুঃখজনকও। ওকে, আগে স্যাড পার্টটাই বলি। আমি একটা ক্লাবের সাথে যুক্ত ছিলাম, যে ক্লাবে আমি বিকালবেলা যেতাম, ওখানে বসে জাস্ট র্যান্ডমলি আড্ডা দিতাম, আবার বাসায় চলে আসতাম, এমন একটা অবস্থা। সেই ক্লাব থেকেই আমার একটা বন্ধু হয় যে আমার বেশ ভালো বন্ধু ছিল। বিষয়টা এমন না যে তার সাথে আমার প্রতিদিন কথা হচ্ছে, প্রতিদিন দেখা হচ্ছে, বাট প্রতি মাসে একবার থেকে দুবার তার সাথে আমার কথা হতো ওভার ফোন বা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে। এবং সেই মানুষটাও অনেকটা আমার মতোই সিমিলার একটা জার্নির ভিতর থেকে যাচ্ছিল। এবং যেটা হয় তার সাথে আমার প্রতি 2 সপ্তাহ পর পর দেখা যাচ্ছে একবার কথা হচ্ছে, আমি আমার পেইনগুলো তার সাথে শেয়ার করছি, সে তার পেইনগুলো আমার সাথে শেয়ার করছে। এবং একদিন আমি একদম ব্রিঙ্ক অফ সুইসাইডে পৌঁছে যাই। আমি একটা ব্রিজের উপরে বসেছিলাম, আমার থটস ছিল যে আমি একটু পরেই হয়তো বা লাফ দিব ব্রিজের উপরে থেকে, ঘড়ি দেখতেছি এমন একটা অবস্থা। তো এমন সময় আমার ওই বন্ধু আমাকে নক করে, এবং সে নক করে সে আমাকে বলতে থাকে যে নলেন ভাই আমার একটা হেল্প লাগবে। ওকে, তো আমি তার সাথে তখন চ্যাট করা শুরু করে দিই। তো কিছুক্ষণ পরে আমি আবার বাইক নিয়ে আমার বাসার দিকে রওনা দিই, বাসায় এসে বসে তাকে তার প্রসেসটাতে আমি তাকে হেল্প করি। সো ওই দিন আমার আর কাজটা করা হয়নি, এবং তাকে আমি ওই দিন বলি যে ইউ সি আই ওয়াজ অ্যাবাউট টু কমিট সুইসাইড, বাট যেহেতু তুমি আজকে আমাকে নক দিলা, তোমাকে হেল্প করতে গিয়ে আমার করা হলো না। অ্যান্ড শি ওয়াজ অ্যাকচুয়ালি হ্যাপি অ্যাবাউট ইট। এবং তার প্রায় 1 মাস পরে গত বছর অক্টোবর মাসে হঠাৎ করে একদিন আমি শুনতে পাই যে আমার সে বান্ধবী সে নিজেই সুইসাইড করেছেন। তো জিনিসটা আসলে আমার কাছে খুবই, আমি একটা ধাক্কা খাই, শকিং। জি। এবং আমাদের যে গ্রুপটা ছিল, যে ক্লাবটাতে আমরা যেতাম, ওই ক্লাবে অন্য সবার সাথে, ও বয়সে আমাদের থেকে ছোট ছিল, তো আমাদের ক্লাবে বাকি সবার সাথে ওর রিলেশনটা ছিল এলাকার বড় ভাই এলাকার ছোট বোন টাইপের, বা এলাকার বড় আপু এলাকার ছোট আপু এই টাইপের। বাট আমার সাথে ওর রিলেশনটা ছিল এরকম যে আমি ওর একটা ফ্রেন্ড যার এক্সপেরিয়েন্স ওর থেকে বেশি লাইফে। তো যে কারণে ও আমার সাথে ওপেন আপ ছিল অনেক বেশি, এবং আমি কাইন্ড অফ রিলেট করতে পারি যে ও কি ধরনের একটা পেইনের ভিতর থেকে গেলে ও এই প্রসেসটা বেছে নেয়। এবং ওই দিন আমরা একসাথে বসি, ওর ব্যাপারে স্মৃতিচারণ করি, আমরা একটা লস অ্যান্ড গ্রিফ সেশনের ভিতর থেকে যাই,
এবং তারপরেই আমার ভিতরে এই রিয়েলাইজেশনটা আসে যে আমার ফ্রেন্ড সে চলে গেছে, হয়তোবা সে এখন একটা বেটার প্লেসে আছে, আই ডোন্ট নো সে এখন কেমন আছে, বাট ইন দি এন্ড ইট অ্যাকচুয়ালি ডাজন্ট ম্যাটার। আমি যদি চলে যাই, অনেক মানুষ আছে যারা সাফার করবে আমার চলে যাওয়াতে, যারা মনে করবে আমি তাদেরকে আমাকে হেল্প করার যে সুযোগটা সেটা আমি দেইনি। কারণ আমি ফিল করেছি যে ও আমাকে ওই দিন যে সাপোর্টটা দিয়েছিল, আমি যদি হয়তোবা ওকে ওই সেম সাপোর্টটা দিতে পারতাম, হয়তোবা ও চলে যেত না। তো সেইখান থেকেই আমার মনে হয়েছে যে আই শুড নট ট্রাই টু কিল মাইসেলফ এনিমোর। এবং তারপর থেকে আমি চেষ্টা করি প্রতিটা মুহূর্ত বাঁচার জন্য। সো বলবো না জার্নিটা ইজি ছিল, ইনফ্যাক্ট জার্নিটা অ্যাকচুয়ালি অনেক হার্ড ছিল। অ্যান্ড আপনি যে কথাটা বললেন না যে মেন্ট কাম ক্রাই, এই স্টিগমাটা সমাজে আছে, সো ট্রু। কিন্তু অপোজিটটাও তো আছে। আমি আমার ফিলিংসগুলো পরবর্তীতে শেয়ার করতে পেরেছি এবং আমি ব্যাক করেছি, কিন্তু আমার সেই বান্ধবী, বিং আ লেডি, শি কুডেন্ট ডু দ্যাট অ্যান্ড শি চুজ টু টেক হার ওন লাইফ। বিসাইডস সমাজে তো আরো কত ধরনের স্টিগমা আছে, কিন্তু আমরা তো সেগুলো সব ফলো করছি না। আমাদের মেয়েরা মাউন্ট এভারেস্টের চূড়ায় যাচ্ছে, আমাদের মেয়েরা সাগরের তলদেশে যাচ্ছে, তারা মহাকাশে যাচ্ছে। তাহলে ছেলেরা কেন একটু স্টিগমার বাইরে এসে তাদের মনের কথাটা শেয়ার করতে পারবে না? এটা ধরে একটু জানতে চাই যে এই যে বলছিলেন যে ওয়াই নট ব্রেকিং দ্য স্টিগমাস বেসিক্যালি। সো আমাদের সমাজে আসলে যে ইমোশন বা আবেগের জায়গাটাকে আসলে যেভাবে দেখা হয়, আপনার কি মনে হয় যে আসলে এই পয়েন্ট অফ ভিউটা একটু চেঞ্জ করা উচিত, ট্র্যাডিশনাল পয়েন্ট অফ ভিউটা? অ্যাজ লাইক এই যে একটা বললাম যে যারা ছেলে তাদের কান্না করা উচিত না, এটা একটু মেয়েলি স্বভাব প্রকাশ পেয়ে যায়, মেয়েরা অনেক বেশি ওভার এক্সপ্রেসিভ হয়ে থাকে, সো এটাও কিন্তু একটা স্টিগমার জায়গা। সো হোয়াট ডু ইউ থিঙ্ক যে এই যে পার্সপেক্টিভ অন ইমোশনস, এটা কি চেঞ্জ হওয়াটা জরুরি, বা আপনি কি দেখেছেন যে চেঞ্জ হচ্ছে? হ্যাঁ, চেঞ্জ হওয়াটা জরুরি, কিন্তু যে পরিমাণে চেঞ্জ আশা করছিলাম এতটা চেঞ্জ দেখা আসলে যায় না। স্টিগমাটা আসলে খুব বাজেভাবে আমাদের শরীরে নোংর করে বসেছে। যদি সরানো যেত, যদি কোনো সুইচ থাকতো যেটা চাপ দিলে স্টিগমাটা চলে যাবে, উইদাউট আ হার্টবিট আমি সুইচটা প্রেস করে দিতাম। কিন্তু আনফর্চুনেটলি সোসাইটি থেকে এই জিনিসটা যাওয়াটা আসলে খুবই জরুরি এবং কঠিন। হেল্পের ব্যাপারটা নিয়ে আমরা আসলে কথা বলছিলাম, একটা সাপোর্ট সিস্টেম থাকার যে প্রয়োজনীয়তার জায়গাটা, যে আপনার ফ্রেন্ড আপনার জন্য একটা সাপোর্ট সিস্টেম হিসেবে ছিল, এই কারণে আপনি হয়তো এখন আমার সাথে কথা বলতে পারছেন, কিন্তু আপনার ফ্রেন্ড হয়তো সেই সাপোর্ট সিস্টেমটা পায়নি, যে কারণে হয়তো তাকে চলে যেতে হয়েছে। সো এই যে সাপোর্ট সিস্টেমের ব্যাপারটা, আপনার কি মনে হয় যে একজন মানুষ যখন এরকম একটা ভালনারেবল সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়, তার আশেপাশের যে মানুষ কিভাবে রিঅ্যাক্ট করা উচিত? মানুষের আসলে খুবই মানে হেল্পফুল একটা সিচুয়েশনে থাকা উচিত, কারণ মেন্টাল হেলথ ভাই এমন একটা জিনিস যেটা আসলে খালি চোখে দেখা যায় না। আপনি যখন কারোর সাথে কথা বলবেন, শুধু তখনই আপনি বুঝতে পারবেন যে একটা মানুষের মেন্টাল হেলথ কি অবস্থানে আছে। আমার কাছে মনে হয় আমাদের সোসাইটিতে শোনার মানুষ কম, আমাদের আরো বেশি শোনার মানুষ দরকার। আমি যেমন কথা বলছি আপনি শুনছেন, আমি আমার পেইনগুলো বলছি আপনি শুনছেন, এবং বিষয়টা এমন না যে আমি দোকান দিয়ে শুনলাম নাকের 2 ফুটা দিয়ে বের করে দিলাম, নট দ্যাট। আপনি শুনছেন এবং আপনি আমার অবস্থাটা বোঝার চেষ্টা করছেন, এবং আমি যে বুঝতে পারছি যে আরেকটা মানুষ আমার পেইনটা বোঝার চেষ্টা করছে, এটাও অনেকটা হালকা হতে সাহায্য করে একটা মানুষকে। এবং অনেক সময় দেখা যায় যে একটা মানুষ যে একদম ব্রিঙ্ক অফ সুইসাইড, সে যদি একটু হালকা হতে পারে, দরকার নেই তার পুরোপুরি হালকা হওয়ার, সে যদি একটু হালকা হতে পারে, সে হয়তোবা আরেকটা দিন বেঁচে গেল, পরের দিন সে আরেকটু হালকা হলো, আরেকটা দিন বেঁচে গেল। আপনি বলছেন যে আসলে কথা শোনার স্পেসটা থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং একটু আগেও বলছিলেন যে আসলে আমাদের হয় কি যে প্রবলেমটাকে ইগনোর করে আমরা অন্য কোথাও ডিসকাশনে চলে যাই, চল ঘুরতে চলে যাই, সব ঠিক হয়ে যাবে, আর এগুলো কিছুই না, এই ধরনের একটা ডিসকাশন হয়। বাট
আসলে এই ডিসকাশনটা ইম্পর্টেন্ট, প্রবলেম নিয়ে ডিসকাশনটা ইম্পর্টেন্ট, প্রবলেমটাকে ইগনোর না করে যাওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ভেরি গুড পয়েন্ট নলেন। আমি যদি একটু জানতে চাই এবার যে ধরেন আপনি তো নিজেও অ্যাটেম্প নিয়েছেন, নেবার কথা ভেবেছেন, তো আপনার চারপাশে যদি কেউ সুইসাইডাল থাকে এবং এটা আপনি জানতে পারেন যে আসলে সেই সুইসাইডাল এবং রাইট নাও সেই রকম একটা থট প্রসেস ক্যারি করছে, সো ইমিডিয়েট অ্যাকশনটা কি হওয়া উচিত? আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই একটা সেফ প্ল্যান থাকা উচিত। সেফ প্ল্যানের ভিতরে যেটা আমার পার্সোনালি আছে আমি সেটাই বলছি। সবার প্রথমে যেটা উচিত তার এটা ফিগার আউট করা, নাম্বার ওয়ান, যে আমাকে কোন জিনিসটা ট্রিগার করছে এখন বর্তমানে এবং কোনোভাবে সেইটাকে স্টপ করা যায় কিনা। নাম্বার টু, আমার সাপোর্ট সিস্টেম যারা আছে, ধরে নিলাম আমার 5 জন মানুষ আছে যারা আমার সাপোর্ট সিস্টেম, যাদের সাথে আমি আমার সব কথা শেয়ার করি, তাদেরকে রিচ আউট করা যে ভাইয়া, আপু, বন্ধু, আমার হেল্প লাগবে, আমার সাপোর্ট লাগবে, এবং তাকে ডিরেক্টলি বলে দেওয়া কথাটা যে আমার সাপোর্ট লাগবে, আমার কথাটা শুনো। এখন ইটস নট নেসেসারি যে তারা 24/7 আমাকে সাপোর্ট দেওয়ার জন্য বসে থাকবে, তাদেরও পার্সোনাল লাইফ আছে, তাদেরও জব লাইফ আছে। সো তাদেরকেও যদি রিচ আউট করতে না পারি, তখন সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে উই আর লাকি যে আমাদের বাংলাদেশে এরকমের হেল্পলাইন আছে যাদেরকে কল করলে তারা কথাগুলো শুনে, তারা নিঃস্বার্থভাবে আমাদের কথাগুলো শুনে যাচ্ছে। সো ওয়াই নট উই রিচ আউট টু দেম, তাদেরকে কল করি, তাদের সাথে কথা বলি, তাদেরকেই বলি যে ভাই আমি এখন আই এম প্ল্যানিং টু কমিট সুইসাইড, আই এম ইন দিস সিচুয়েশন, আই এম ডুইং দিস অ্যান্ড দ্যাট। তারা শুনবে আমার কথাগুলো। এটা তো গেল হচ্ছে নিজেকে হেল্প করার যে ব্যাপারটা আপনি বলছিলেন, কিন্তু দেখা যায় অনেক সময় যে ওই থট প্রসেসের জায়গাটাই থাকে না যে আমি নিজেকে হেল্প করব, তখন দেখা যায় আশেপাশের মানুষজনকে ইন্টারভেন করতে হতে পারে। সো কি মনে হয় যে আপনি যখন জানতে পারলেন যে আপনার বন্ধু বা আপনার লাভড ওয়ান সে এরকম একটা ডিসিশনের দিকে যাচ্ছে, সো হোয়াট ইমিডিয়েট অ্যাকশন উড ইউ টেক? আমার ক্ষেত্রে যদি এমন হয় যে আমি জানতে পারি আমার একজন লাভড ওয়ান যে এরকমের একটা সিচুয়েশনের ভিতর থেকে যাচ্ছে, দেয়ার ইজ আ থিং, অনেক মানুষ মনে করে যে আমার মাথায় থট চলে আসলো, আমি সুইসাইড করবো এবং আমি সাথে সাথে শ্বাস করে ফেলো। ইট ডু নট ওয়ার্ক লাইক দ্যাট। একজন সুইসাইডাল মানুষের অনেকগুলো সাইনস অ্যান্ড সিমটমস দেখায় সুইসাইড করার আগে, এবং অনেকেই মনে করে যে ঢং করতেছে, অ্যাটেনশন সিকার, বাট অ্যাকচুয়ালি দোজ অ্যাটেনশন সিকিংস আর ক্রাইং ফর হেল্প, দে নিড হেল্প, দ্যাটস ওয়াই দে আর সিকিং অ্যাটেনশন। আপনি যদি কাউকে দেখেন যে একটা মানুষ অ্যাটেনশন সিকারের মতো বিহেভ করছে, রিচ আউট টু দ্যাট পারসন, তাকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনি ঠিক আছেন তো, জাস্ট এতটুকুই জিজ্ঞাসা করেন যে ভাই আপনি কেমন আছেন। সে হয়তো বা বলবে ভালো, বাট তারপর ঠিকই সে কথা বলা শুরু করবে, সে আপনাকে তার ফিলিংসগুলো শেয়ার করা শুরু করবে। একটু টাইম দেন মানুষগুলোকে। আপনি যদি বুঝতে পারেন যে এই মানুষটা খারাপ সময়ের ভিতর থেকে যাচ্ছে, তার পাশে একটু দাঁড়ান, কারণ একটা মানুষ যত বেশি নিজেকে বটল আপ করে সে তত বেশি সুইসাইডের দিকে আগে যায়। আপনি নিজেও একজন ইয়ুথ, এবং আমরা গত কয়েক বছরের স্ট্যাটিস্টিক্স যদি দেখি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, স্পেশালি স্টুডেন্টদের মাঝে এবং ইয়ুথ যে জেনারেশনটা, এই এজ রেঞ্জে প্রচুর সুইসাইডাল অ্যাটেম্পট আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সো আপনার কি মনে হয় যে কোন জিনিসগুলো ট্রিগার করছে, কি কারণে এই নাম্বারটা মানে আশঙ্কাজনক হারে বেড়ে যাচ্ছে? এবং অনেকগুলো কিন্তু রেকর্ড হচ্ছে না, যেটা নিউজে আসছে সেটা আমরা জানতে পারছি, কিন্তু আমাদের চারপাশে কিন্তু এমন অনেক ঘটনা ঘটছে যে সে আসলে সুইসাইড অ্যাটেম্প্ট করেছে, আমরা জানি, কিন্তু এটা হয়তো পাবলিক হয়নি, বা অনেক সময় ফ্যামিলি চায় না এটাকে পাবলিক করতে, কিন্তু ঘটনাগুলো কিন্তু ঘটে যাচ্ছে এবং বেড়ে যাচ্ছে। হোয়াটস ইউর স্ট্যান্ড অন দ্যাট? ফার্স্ট অফ অল, ওই যে ভাই শুরুতে আমরা কথা বললাম না যে সুইসাইড নিয়ে একটা স্টিগমা আছে, যে কারণে আমাদের ফ্যামিলিরা চায় না বিষয়টা ছড়াক। যারা সুইসাইড সার্ভাইভার তারাও চায় না যে আমি এরকমের একটা পজিশনে ছিলাম এটা কেউ জানুক। লাস্টলি আমাদের অনেক মানে পৃথিবীর প্রত্যেকটা মানুষই ক্যারিয়ার ওরিয়েন্টেড, এবং অনেক হাই প্রোফাইল জব আছে যেগুলোতে সুইসাইডাল মানুষদেরকে অ্যাপয়েন্ট করা হয় না। সো যে কারণে অনেক মানুষজনই এই ব্যাপারে কথা বলতে চায় না। এটা তো গেল কথা বলতে না চাওয়ার যে ব্যাপারটা, বাট বাংলাদেশে হচ্ছেটা কি আসলে, মানে কেন এই নাম্বারটা বাড়ছে, কেন এই জেনারেশনটা এতটা ব্রেকডাউন ফেস করছে যে তারা আলটিমেট ডিসিশনটা নেবার কথা ভাবছে? আপনি কি কিছু ট্রিগারিং রিজন আইডেন্টিফাই করতে পারেন কেন আমাদের এত বেশি সুইসাইডাল অ্যাটেম্প হচ্ছে?
স্ট্যাটিস্টিক্স যদি আপনি দেখেন সেখানে তো আপনি অনেকগুলো রিজন পাবেনই, বাট আমি আমার পার্সোনাল অপিনিয়ন যদি দেই, আমার কাছে যেটা মনে হয় আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর গল্প শুনি তাদের জীবনের গুড পয়েন্টগুলো, এবং আমরা যখন আমাদের নিজেদের লাইফ দেখি তখন আমরা দেখি আমাদের এই বয়সে তারা আমাদের থেকে আরো অনেক বেশি কিছু অ্যাচিভ করে ফেলেছিল। তখনই আমাদের ভিতরে একটা থটস আসে যে আমাদের দিয়ে হয়তো বা কিছু হবে না আর, এবং তখনই এই থটসটা কাজ করে যে আমার জীবন তো তাহলে মূল্যহীন। ফর এক্সাম্পল, আমার বয়সে আমার বাবা অলরেডি একটা 6 ফিগারের জব করতেন, সেখানে আমি এখন জবের জন্য ঘুরছি দাঁড়ে দাঁড়ে। সো আমার ভিতরে তো এই থটসটা আসা স্বাভাবিক যে ওয়েল আই এম ওয়ার্থলেস। তো আমার মনে হয় আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন বা আমাদের শিক্ষক যারা, তারা যেমন তাদের লাইফের আপ পয়েন্টগুলোর কথা বলে, তাদের স্ট্রাগলগুলোর কথা বলে, সেইভাবে তাদের ডাউন সিচুয়েশনগুলোর কথাও বলা উচিত, তাদের ফেলিয়ারের কথাগুলোও বলা উচিত, যেন আমরা বুঝতে পারি যে না, উই আর নট ফেলিয়ার্স, ইটস জাস্ট আ সিম্পল প্রসেস। না, আলটিমেটলি যে সোসাইটাল এক্সপেকটেশনের ব্যাপারটা, এবং এটা তো নিজের উপরও একটা প্রেশার কাজ করে যে এখন আমার এটা করা উচিত, আমি ভেবেছিলাম এটা করব কিন্তু এখন করতে পারছি না। সো ডেফিনেটলি দিস ওয়ান অফ দ্য মেইন রিজনস। আমাদের আমরা যদি একটু বলি, ট্র্যাডিশনালি সুইসাইড ব্যাপারটা কিন্তু অনেক বেশি সেন্সিটিভ বাংলাদেশের কনটেক্সটে, ইভেন, এবং শব্দটা নেওয়াটাও অনেকে মনে করেন যে শব্দটাও নেওয়া উচিত না, এটা মানুষকে আরো বেশি ইন্সপায়ার করে ফেলে সুইসাইড করার জন্য। সো ইটস আ মিথ দো। সো বেসিক্যালি হচ্ছে, আমি যদি একটু জানতে চাই যে একজন সুইসাইডাল পারসন, আমরা তো চেষ্টা করি যে আমাদের যারা লাভড ওয়ান্স, যারা ক্লোজ ওয়ান্স, তারা ভালো থাকুক। আপনার কি মনে হয়, আমি যখন যদি কখনো এটা দেখা যায় যে সে আসলে আত্মহত্যার চেষ্টা করছে বা এই ধরনের থট প্রসেস ক্যারি করছে, আমি স্বভাবতই চাবো তাকে হেল্প করতে, কোন জিনিসগুলো বলা উচিত, কোন জিনিসগুলো বলা উচিত না, ফ্রম ইউর এক্সপিরিয়েন্স? আমার মনে হয় এমন কিছু বলা উচিত না যে জিনিসগুলো তাকে ট্রিগার করে, বা একটা মানুষ একটা খারাপ সিচুয়েশনের ভিতর থেকে যাচ্ছে, সে জানে সে একটা খারাপ সিচুয়েশনের ভিতর থেকে যাচ্ছে, তাকে এটা মনে করা দেওয়ার দরকার নাই যে ভাই তুমি তো একটা খারাপ সিচুয়েশনের ভিতর থেকে যাচ্ছ। হি অর শি অলরেডি নোজ দ্যাট। বাট আপনি যেটা বললেন যে তার সামনে সুইসাইড কথাটা বললেও তার মাথায় থটসটা আসতে পারে, আই ডোন্ট থিঙ্ক সো। আপনি যেটা বললেন মিথ, এটা মিথই। ইনফ্যাক্ট আপনি তাকে ডাইরেক্ট কোশ্চেনটা করেন না যে ভাই আপনি কি সুইসাইডের কথা ভাবতেছেন, অ্যাটলিস্ট সে যদি হ্যাঁ বা না একটা অ্যান্সার দেয়, আপনি শিওর হতে পারবেন যে ওকে অ্যাটলিস্ট সে সুইসাইডাল না, বা ওকে হি ইজ সুইসাইডাল অর শি ইজ সুইসাইডাল, নাও লেটস ডিল উইথ দ্যাট। মনে করেন আমি গাছ থেকে পড়ে গেলাম, আমার হাতে ব্যথা, এখন ডক্টর আমার হাতে এক্স-রে করলো না, সে আমাকে ব্যথানাশক ইনজেকশন দিয়ে যাচ্ছে প্রতিদিন একটা করে, ব্যথা তো আমার চলে যাচ্ছে, কিন্তু আমার হাত ভেঙে ঝুলে গেছে। যদি আমার হাত ভাঙার ট্রিটমেন্ট নাই হয় তাহলে তো আমার হাত ভালো কখনো হবে না। সো একটা মানুষ সে যদি সুইসাইডাল হয়, আপনি যদি তাকে এই কোশ্চেনটা না করেন যে ভাই আপনি কি সুইসাইডাল কিনা, আপনি কিভাবে জানবেন? আপনি যতই সিমটমস দেখেন না কেন, আলটিমেটলি এই কোশ্চেনটা আপনার করতে হবে। আর ওই তো যেটা বললাম, যে জিনিসগুলো তাকে সুইসাইডের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, আপনি কথা বলে যখন তার সাথে বুঝতে পারছেন, বা আপনি তার সাথে থাকছেন অনেকদিন ধরে, আপনি বুঝতে পারছেন যে এই জিনিসগুলো তাকে ট্রিগার করে, জাস্ট এই জিনিসগুলো তাকে মনে না করে দেই। সো আলটিমেটলি একটা নন জাজমেন্টাল অ্যাপ্রোচ ক্রিয়েট করা, যেখানে ইউ উইল লিসেন টু হিম অর হার, সেই স্পেসটা প্রোভাইড করে যে সে এখানে ভ্যালিডেটেড ফিল করছে, সেখানে জাজড হচ্ছে না, এবং তার যে ফিলিংসটা, এটা ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ নরেন, আসলে এত সুন্দর করে আপনি বলছিলেন, আপনার জার্নির কথাটা শেয়ার করছিলেন, এবং আবারও আপনাকে অভিনন্দন যে আপনি এতটা সাহস করে আজকে আমাদের এপিসোডে এসেছেন। একদম শেষে যদি একটু জানতে চাই, কি বলবেন আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে? ভিউয়ারদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে তাহলে আমি এটাই বলবো, যে কোনো মানুষের ভিতরে সুইসাইডাল থটস আসতে পারে। ইট ডাজন্ট ম্যাটার হাউ সাকসেসফুল ইউ আর অর হাউ ব্যাড ইউর লাইফ ইজ রাইট নাও, সুইসাইডাল থটস এটা আসা কমন একটা ব্যাপার। আপনার ভিতরে যদি এই থটসটা কখনো আসে, বিফোর কমিটিং সুইসাইড অ্যাটলিস্ট আস্ক ফর হেল্প।
কারণ একবার আপনি যদি সুইসাইড করে ফেলেন, there is no coming back from it. হেল্প আস্ক করতে তো ভাই কোনো দোষ নাই, জাস্ট আস্ক ফর হেল্প। থ্যাংক ইউ। Thank you so much, Nolan, and thanks for the wonderful words you have delivered here, and also the thing that there is always a last chance.